টাকা করে, আলাদা করতে গেলে 12,000 টাকা এরকম নিয়ে এখনো প্রশ্নবহুল মামলার এতে কারো 2 নম্বর, কারো 4 নম্বর, কারো 10 নম্বর, কারো 12 নম্বর, কারোর 20 নম্বর এমনও অনেকে কেস করছে পাস করার জন্য। কারণ আমরা ভালো করে জানি আগামী দিনে টেট পাস হওয়াটা কিন্তু কিছু না কিছু কঠিন হবে, আপনারা সবাই দেখতে পাবেন পরবর্তীকালে। এবং টেট উত্তীর্ণরা এখনো ঘুম ভাঙছে না, বিভিন্ন যেহেতু এই ওবিসি সমস্যা বা এই নিয়োগে দেরি হচ্ছে বলে অনেকে বিভিন্ন পেশায় ঢুকে গেছে, কিন্তু লক্ষ্য কিন্তু দিনের শেষে সবাই একই। এই ভিডিও থেকে শুরু করে ফেসবুকে ভিউ দেখলে পাওয়া যায় যে এক শ্রেণীর মানুষ কিন্তু দেখছে, তারা কিন্তু টেট উত্তীর্ণ, সাধারণ মানুষ কিন্তু খুব কমই আছে এর মধ্যে। তো সেই জায়গায় উত্তর 24 পরগনার মতো একটা বড় জেলা, এই অবস্থা, কিছু বলার নেই। নিয়োগের বিষয়টা দেখো, আমরা এই গত 3 দিন যেভাবে কলকাতায় বা আন্দোলন করেছি, বেকার মেলা থেকে কালী মাখা থেকে শুরু করে বিভিন্নভাবে কর্মসূচি নিয়েছি যেটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য, সেগুলো কিন্তু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ অবশ্যই হয়েছে। এবং তার আগের বার বিকাশ ভবনের সামনেও বেকার মেলার মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাতে পেরেছিলাম, যার ফলে সভাপতি কিন্তু একটা প্রেস মিট করে জানিয়েছিল আমাদের অবস্থা কোন সিচুয়েশনে আছে। তো ব্যাপারটা হচ্ছে এই ওবিসি সমস্যা না মিললে সরকার নিয়োগ করবে না, এটা বোঝা হয়ে গেছে। নিয়োগে বাধা নেই, তবু নিয়োগ হবে না, কাউকে বাদ দিয়ে নিয়োগ হবে না। যারা ওবিসি এর আগে 10-15টা বছর যারা ওবিসির কার্ডটা কাজে লাগিয়েছে, সেই ওবিসি কার্ডটা কোনো কারণে বাতিল হয়েছে, তাদেরকে বাদ দিয়ে নিয়োগ হবে না। তো আমরা অনেকটাই একটা ওবিসি সমস্যা, আমরা অনেকে হয়তো ভাবছি যে এখনো 2-3 মাস লাগবে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় সামনের মাসের 15 তারিখের মধ্যে দেখো ওবিসি সমস্যা কিছু না কিছু একটা সুরাহা তৈরি হয়ে যাবে। কারণ অলরেডি জনশুনানি হওয়া মানে যে প্রপার ওয়ে সেন্ট্রালের, সেই ওয়ে মেনে কিন্তু জনশুনানিটা শেষ ধাপ। এবার এই শুনানির সব কিছু ডকুমেন্টস কিন্তু চলে যাবে সরকারের কাছে, এটা সম্পূর্ণ একটা কমিশন থেকে করছে। ওবিসি নিয়ে সামনের মাসের 15 তারিখের মধ্যে আমি ভাবছি কিছুটা অন্তত কাস্ট বের করে দেবে। আর এখন আমাদের ধারাবাহিকতা, এই আন্দোলনের এই এগুলো ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে একটাই কারণে, যে সমস্যা মিললে, আইনি জটিলতা মিললে যেন প্রথম নিয়োগটা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণের জন্য হয়। সভাপতির আলাদা করে কিছু বলার নেই, বারবার বলছেন মুখ্যমন্ত্রী বা শিক্ষা দপ্তর থেকে 0 পদ দিলেই আমি 3 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো। আমার 3 মাস দিলে যথেষ্ট, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ইন্টারভিউ হবে, দেনান দেয়া বলো 3 মাসের মধ্যে প্যানেল প্রকাশ হয়ে যাবে। এবার 0 পদ তো আর সভাপতির নেওয়ার কোনো সেই এখতিয়ার নেই, 0 পদটা কিন্তু সম্পূর্ণ সরকার তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ না নির্দেশ দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমাদের ভাবতে হবে, কোনো অ্যাডমিনিস্ট্রেটর বা কোনো আধিকারিক বা এমএলএ এমপি কোনো দিন মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে বলবে না যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দিন। আমরা যাই হয়তো এমএলএর কাছে যাচ্ছি, এমপির কাছে যাচ্ছি, শিক্ষক সংগঠনের কাছে যাচ্ছি, মুখপাত্রের কাছে যাচ্ছি, কেউ বলবে না। সেই জায়গায় মুখ্যমন্ত্রী জেলায় জেলায় যেসব জায়গায় যাচ্ছে, সেই সব জায়গায় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে আমাদেরকে কাছে যাওয়ার চেষ্টা করতে হবে, কথা বলার চেষ্টা করতে হবে। নিশ্চয়ই আমরা পারবো। 2 জায়গায় শিলিগুড়ি এবং মুর্শিদাবাদ তাই তো, মুর্শিদাবাদে কিন্তু মুখ্যমন্ত্রী দিদি করে ডেকেছিল, মুখ্যমন্ত্রী কিন্তু দেখেওছে। তো সামনের দিনে আমরাও চেষ্টা করবো অন্যান্য জেলায় মুখ্যমন্ত্রীর সামনে যাওয়া। এছাড়াও কালীঘাটে তো যাচ্ছি বারে বারে, এমনকি অভিষেক ব্যানার্জি যিনি আছেন রায়মোহনবাড়ির সাংসদ, আমরা জানি ভালো করে, ওনার কাছেও ডেপুটেশন দেওয়া হয়েছে। এই ওবিসি সমস্যাটাই কারণ দেখাচ্ছে যে এটা না মিললে হবে না। তো এটা মিটে যাওয়ার পর যে আমরা আন্দোলন করবো এটা করলে হবে না, এই ধারাবাহিকতাটা রাখতে হবে যে এখনো রাস্তায় চাকরি হারাদের সাথে এই 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা কিন্তু আছে। সামনের দিনে প্রথম নিয়োগটা আমরা যাতে পাই সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে জেলায় জেলায়। গতকালকে আপনারা দেখেছেন ভালো করে, নদিয়া জেলা চেয়ারম্যান বাইরে বেরিয়ে এসে কথা বললেন, ওদিকে পুরুলিয়ায় গেল, হুগলিতে গেল, আজকে উত্তর 24 পরগনা। আমরা যাব, এখন গিয়ে একটা ডেট নেব, এটুকুই বলবো। আর কি বলবো নাকি? আজকেই ডেপুটেশন দেবো। হ্যাঁ, আজকেই ডেপুটেশন দেবো। আমাদের যে কপিটা দরকার নেই, বলছি আমাদের যে কপিটা দেওয়া আছে আমাকে দিয়েছি, কপি থাক, কপির কোনো মূল্য। প্রত্যেকটা মুখ এই দেখতে পাচ্ছেন, ক্যামেরার সামনে বলি, এই প্রত্যেকটা মুখের মধ্যে কষ্ট আছে। বাড়িতে হয়তো মা অসুস্থ, ইনি আছেন আমাদের অচিন্তদা, সুদূর রাজস্থানে উনি দিনমজুরি কাজ করেন। বাবা মারা গেছেন, বিভিন্ন অনেক কটা রোগের মাধ্যমে বাবা মারা গেছেন।
প্রচুর খরচ করেও বাবাকে বাঁচাতে পারেনি। এখন সেই অবস্থায় দেখুন, এই মানে অসহজ অবস্থায় বাইরে বেরোনো যায় না এই গরমে, সেই অবস্থায় কিন্তু উনি চলে এসেছেন যে না আমি এই সময়টা একটু হাতে একটা দিনে অন্তত আমি টাইম পেয়েছি, ঘুরে আসি। আপনারা যারা বাড়িতে বসে দেখেন, প্রত্যেকেই দেখছেন, এই সব মানুষগুলো দেখেও আপনাদের কষ্ট লাগে না? তন্ময় আছে, দোকানে আছে তন্ময়, ও দোকান না গেলে দোকান বন্ধ থাকে, সেই অবস্থায় এসছে। আমাদের দিদি ভাইরা আছে সংসার ফেলে, একটা সংসারে ভোরে উঠে তারা রান্নাবান্না করে, রাখি আছে ভোরে উঠে রান্নাবান্না করে বাচ্চাদের খাবার দাবার তৈরি করে, স্বামী কাজে যাবে বা কোথাও যাবে, সেই সব খাবার তৈরি করে গুছিয়ে কারোর বাড়ি হয়তো বাচ্চা টাচ্চা রেখে তাই ওখান থেকে আসে। কিন্তু আমরা ইয়াং ছেলে অনেকেই কিন্তু আমরা আসে না, বলো। এই জায়গাটা তৈরি করতে হবে, জায়গাটা না তৈরি করলে আজকে যদি আমরা আমাদের অবস্থান মানে কতজন টেট পাস সেটা যদি না তুলে ধরতে পারি, আজকে 52,000 টেট পাস বাদ দিয়ে যদি 35,000ই থাকে, 35,000 টেট পাস থাকলে 5,000 যদি প্রত্যেকবার পথে নামতো, নোটিফিকেশন আমরা পেতাম। 5,000 যদি নামতো বিকাশ ভবনের সাথে 5,000 গিয়ে দাঁড়াতো, নোটিফিকেশন কিন্তু আসতো। কিন্তু সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে না। সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে না নামলে, এটা নিজের লড়াই, নিজের মানে অনেকে আছে দূর দূর জেলায়, তারা কিন্তু কাউকে না জানিয়ে চলে আসে। এক শ্রেণীর মানুষ কিন্তু রক্ত তাদের গরম আছে যে আমাদের এই দীর্ঘদিন মা বাবার দিকে তাকাতে পারছি না। আর সবচেয়ে বড় কথা, আমাদের মা বাবার দিকেও আমরা তাকাতে পারি ভালো করে। যারা একটু বয়স হয়েছে, 22, 23, 24, 25 একরকম, কিন্তু যাদের 30-এর কাছাকাছি, 30-এর পেরিয়ে গিয়েছে, তাদের অবস্থাটা কি বলেন তো? যারা চাষি, মিজানুর ভাইয়ের কথা বাদ দিই, যারা চাষি, আমার বাবা যেমন বনে জঙ্গলে মাছ কাঁকড়া ধরে, এখন মধু কাটছে, মানে দেখলেও খারাপ লাগে এখন। আর কত বছর চাকরি করে এই সুমনদাকে আমি বলবো, সুমনদার বয়স 40-এর কাছাকাছি, মা নেই বাবা নেই, মা নেই বাবা নেই, এ কি শুধু ভাই আরে যখন ফোন করি বলে আলু ভাতে খাচ্ছি, আলু ভাতে ভাত খাচ্ছি। বাজার করা বলতে গেলে আলু লঙ্কা আর পেঁয়াজ, আলু ভাতে খাচ্ছি, পেঁয়াজ খাই। এই করে একটা জায়গায় কাজ করে, সিকিউরিটির কাজ করে, এই করে কোনো মতে দিন চালাচ্ছে। আজকে দীর্ঘদিন পর একটা নিয়োগ যদি এত সময় লেগে যায়, সত্যি কথা বলতে কি আমরা কিন্তু এবার মরিয়া হয়ে না নামতে পারলে, কিন্তু যদি 2-2.5 মাসের মধ্যে যদি আমরা নোটিফিকেশন না আনতে পারি, এবছর কিন্তু শেষ হবে না। আর 8 মাস পর ভোট, আর এটা হচ্ছে অন্য ভোট না, কিন্তু এমপি ভোট নয়, কিন্তু এটা হচ্ছে এটা বিধানসভা ভোট, মানে রাজ্যে মুখ্যমন্ত্রী কে হবে, সবাই কিন্তু লেগে থাকবে। শোনেন, সামনের দিনে আন্দোলন নয়, সামনের দিনে প্রতিরোধে নামবো। প্রতিরোধ যদি এর মধ্যে নোটিফিকেশন না আসে, যে জেলায় মুখ্যমন্ত্রী সহ যে জেলায় যে মন্ত্রী যাবে সেখানে আমরা যাচ্ছি, সেখানে যাচ্ছি আমরা আর এর মধ্যে কিছু প্রসেস নেব আমরা, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার যে প্রপার ওয়ে, সেই জায়গাটা তৈরি করব। কি বলেন, বুঝতে পেরেছো? মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার ওটা একদম ডকুমেন্টারি, মুখ্যমন্ত্রীর বাড়িতে দেখা করার জন্য আমরা যাব। আমরা বারবার এই ফেসবুক থেকে বিভিন্ন জায়গায় তুলে ধরি, আমরা বলি যে সরকার গঠন হয় কি কারণে, আমরা পাশে না থাকলে, প্রত্যেকে কিন্তু এই সরকারের পাশে ছিলাম, তাই সরকার নির্বাচিত হয়েছে, তাহলে সেই সরকারের দায়িত্বের মধ্যে পড়ে এদের কাজ দেওয়াটা। অনেকে বলে যে আপনি সরকারের পাশে, প্রত্যেকেই দেখুন সরকারের পাশে না, তাহলে সরকার চেঞ্জ হয় কি করে? একটা সরকার থেকে আরেকটা সরকার কি করে আসলো? সেই সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না, বাড়ি বাড়ি থাকছে। হ্যাঁ, বাড়ি বাড়ি এবার এইটুকু বলে আমি বললাম। বলো বলো তুমি বলো, তুমি বলো। আরে অত্যন্ত তুমি বলো, না বলছো অত্যন্ত বলুক। হ্যাঁ, কন্টিনিউ করো। তারা একটু পরিচয় দিয়ে শুরু করো। নমস্কার, আমি অচিন্ত মল্লিক। আমি 2022 টেট উত্তীর্ণ একজন হতভাগ্য প্রার্থী। আমি একজন পরিযায়ী শ্রমিক। আজ আমার এই শ্বেত বস্ত্র, গলায় ধ্বজা দেখে আপনারা বুঝতে পারছেন কি কঠিন পরিস্থিতিতে আমি আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আজকে আমার এই বার্তা শুধু টেট 22 উত্তীর্ণ প্রার্থীদের জন্য নয়, এই বার্তা
সমগ্র পশ্চিমবঙ্গে ছাত্র যুব মেহনতি মানুষের জন্য। আজ সরকার পরিবর্তন হয়েছে আমরা জানি 2011, তারপর একের পর এক, যদি আমি বলি 2012 টেট হয়েছিল, আকণ্ঠ দুর্নীতি হয়েছিল, 2014 টেট হয়েছিল, আকণ্ঠ দুর্নীতি হয়েছিল। আমরা জানি আজ সুপ্রিম কোর্টে, হাইকোর্টে কিভাবে সরকার নাস্তানাবুদ হয়েছে। 2016-তে SLST হয়েছিল, আজ 26,000 চাকরি বাতিল হয়েছে, যার একমাত্র দায় এই সরকারের। তারপর 2017-তে যে টেট হয়েছে, এখনো সে বিষয় নিয়ে 32,000-এর মামলা ঝুলছে। আমরা জানি না প্রাইমারির তাদের ভাগ্যে কি আছে, কিন্তু একমাত্র যে স্বচ্ছ টেট হয়েছে 2022-এ, যার তিল পরিমাণ, যেখানে কোনো দুর্নীতি নেই, তাহলে সরকার কেন আজ আমাদেরকে নিয়োগ দিচ্ছে না? তাহলে কি সরকার আমাদেরকে প্রশ্ন করতে বাধ্য করছে? সরকার কি আমাদেরকে বাধ্য করছে যে সরকারের যে দুর্নীতি সেটাকে আমরা আরো উন্মোচন করি? হয়তো সরকার চাইছে যে আমাদের নিয়োগ না দিয়ে ঘুরপথে আবার সেই দুর্নীতিবাজদের নিয়োগ দিতে। আমরা গায়ে আমাদের রক্ত থাকতে 2022 টেট উত্তীর্ণ প্রার্থীরা এই চক্রান্ত, এই ষড়যন্ত্র মেনে নেবে না। আজ আমি আমার পিতাকে হারিয়েছি, আমি একজন পরিযায়ী শ্রমিক। প্রত্যেকটা দিন আমি যেটুকু রোজগার করি, আমি আমার পিতা যে ক্যান্সার আক্রান্ত, তাকে আমি গত 17ই মে হারিয়েছি। বহু সংগ্রাম লড়াইয়ের পরেও আমি তাকে বাঁচাতে পারিনি। হয়তোবা আমার বাবা যদি বেঁচে থাকতেন, আমি এই লড়াইটাকে আরো দীর্ঘায়িত করতে পারতাম। কিন্তু আমরা চাই এই লড়াইকে দীর্ঘায়িত না করতে। আমার বাবার মতো আর হাজার লাখ পিতা যেন না চলে যায় বিনা চিকিৎসায়। আমি বলবো আমার বাবা বিনা চিকিৎসায় মারা গেছে, তার জন্য একমাত্র দায়ী এই সরকার। এই সরকারের জন্য যদি আমি সঠিক সময়ে আমি চাকরি পেতাম, তাহলে হয়তো আমাকে আজ এই অবস্থায় পথে দাঁড়াতে হতো না, আপনাদের সামনে নামতে হতো না। তাই আমি পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ বুদ্ধিজীবীদের বলতে চাই, আজকে কোথায় আপনারা? কেন আপনারা পথে নামছেন না 2022-এর মতো স্বচ্ছভাবে উত্তীর্ণ প্রার্থীদের পাশে? আপনারা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় পথে নেমেছেন, আপনারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে পথ দেখিয়েছেন। হোয়াট বেঙ্গলস থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজ তাহলে সেই বাংলার বুদ্ধিজীবীরা কোথায়? আজ আমার মতো লাখো সহস্র ছেলেরা পথে, যাদের বাবার চিকিৎসার জন্য পয়সা নেই, যাদের মায়ের চিকিৎসার জন্য পয়সা নেই, যাদের ভাই বোনকে পড়ানোর পয়সা নেই, দুমুঠো খাওয়ার, তাদের মাউথ এন্ডস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সেইটুকু তাদের সামর্থ্য নেই। তাহলে সরকার তাদের কি নৈতিক দায় বর্তায় না এই শিক্ষিত ছেলে মেয়েদেরকে দিশা দেখানো? সমাজ পরিবর্তন করার কারিগর যারা, তারা আজ পথে। সমাজ পরিবর্তন করার কারিগর যারা, তারা আজ ভুল লুণ্ঠিত, তারা পুলিশের ভারী জুতোর তলায় পদদলিত। আমি আমার এই বক্তব্যের মাধ্যমে বলতে চাই, এই বক্তব্য শুধু আমার বক্তব্য নয়, এই বক্তব্য পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতীদের বক্তব্য। আমি এটুকুই বলতে চাই সংক্ষেপে, আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো চিতায় তোদের চিতা আমি তুলবই। এই সরকারকে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমার মতো হাজার লক্ষ প্রার্থী, হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী পথে নামবে। যদি আমার ভাগ্যের পরিবর্তন না হয়, আমাদের ভাগ্যের পরিবর্তন না হয়, এই সরকারকে আমরা পরিবর্তন করে ছাড়বো। আমি এই বক্তব্যের মাধ্যমে আমি শেষ করছি। আমি চাই এই বক্তব্য 14 তলা, নবান্নের 14 তলায় পৌঁছাক,
মাননীয়াকে জানাক আমরা পাশে ছিলাম, তাই তিনি ওখানে বসে আছেন। আমরা আর পাশে থাকবো না, আমরা চোখে চোখ রেখে আমরা লড়াই করব, কাঁধে কাঁধ রেখে আমরা লড়াই করব। আর আমাদের ভাগ্যের পরিবর্তন না হলে আমরা সরকার পরিবর্তন করব। জয় হিন্দ, বন্দে মাতরম। কথা যেটা দাদা বললেন, খুব ভালোভাবে প্রত্যেকটা কথা তুলে ধরলেন। দেখুন, আজকে ওনার বাবা মারা গেছেন, বাবা কিন্তু দেখে যেতে পারেনি ছেলের, মানে একটা বাবা ছোটবেলা থেকে একটা সন্তানকে কোলে পিঠে মানুষ করে তাকে পড়াশুনো শিখিয়ে তাকে প্রতিষ্ঠিত করার জন্য বাবা মারা মরিয়া থাকে। মারা যাওয়ার আগে অন্তত এইটুকু দেখতে পেলে তারা খুশি হয় যে একটা ছেলে স্বাভাবিক জীবনযাপন করছে, প্রতিষ্ঠিত হয়েছে। সেই জায়গায় দাদা অচিন্ত্যতার বাবা মারা গেছে, দেখে যেতে পারেনি ছেলে প্রতিষ্ঠিত হওয়া। এরকম আমাদের উনি যেটা আজকে ফিল করলেন, হয়তো সেইভাবে আমরা ফিল করতে পারছি না বিষয়টা, কিন্তু আমাদের যখন বাবা মা হারিয়ে যাবে আমরাও কিন্তু একইভাবে ফিল করব। তখন আমাদের অন্তরে বাধা হবে, অন্তরে কষ্ট লাগবে যে বাবা দেখে যেতে পারলো না। সেই বাবা কত মাধ্যমিক ছোটোবেলা থেকে পড়ানো স্কুলে নিয়ে যায়, সেখান থেকে হাই স্কুলে পড়া, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বাড়ির থেকে লোকজন হলে যাওয়া, সেখানে পরীক্ষা থেকে বেরিয়ে আসার পর তাদের বিভিন্নভাবে খাওয়া দাওয়া, ডাব আঙুর এগুলো কেটে কেটে খাওয়ানো, গ্লুকন্ডির জল খাওয়ানো, তো এগুলো করতো। আর সেই ছেলেটার মাথার চুল পাকলো, গোপ দাড়ি পেকে গেল, সে প্রতিষ্ঠিত হতে পারলো না। আজকে সত্যি কথা বলতে গিয়ে খুব খারাপ লাগে যে এই সরকারের আমলে একটা এসএসসি হয়েছে, সেটাও দুর্নীতি, একটা আপার প্রাইমারি হয়েছে, সেই নিয়োগ এখনো হচ্ছে, দুটো নিয়োগ হয়েছে 14-17, সেটাও দুর্নীতির ঝুলে রয়েছে। এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। এটা ডেমোক্রেসি সিস্টেম, একটা গণতান্ত্রিক পদ্ধতি। এখানে যদি স্বজন পোষণ সুপারিশের মাধ্যমে যদি শিক্ষকের মতো পেশায় যদি অযোগ্যতা ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে রাজ্য কেন, দেশেরও পরিস্থিতি খারাপ হবে। অন্যান্য উন্নত দেশগুলো আমাদের দিকে হাসছে যে এত এই 26,000 টিচার বাতিল হলো। উন্নত দেশগুলো আমাদের এইসব ইংলিশ পেপার দেখে পড়ছে আর তারা হাসাহাসি করছে যে শিক্ষকের পেশা, সেখানেও দুর্নীতি। হ্যাঁ, গ্রুপটির ক্ষেত্রে হতে পারে, কিন্তু যেখানে আগামী দিনের রত্ন, আগামী দিনে ভারতের সম্পদ তৈরি হবে, যে শিশুদের মাধ্যমে ভবিষ্যৎ তৈরি হবে, সেখানে দুর্নীতি। প্রাথমিক স্কুলে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট অনেকে যোগ বিয়োগ ভালো করে করতে পারে না, গুণ ভাগ ভালো করতে পারে না, এগুলো দেখতে নেই। এটা একটা দিন নয়, এর প্রত্যেকটা বেকারত্বের কিন্তু বুকে আগুন জ্বলছে। কিভাবে বিপ্লব গঠিত হবে কেউ কিন্তু জানে না, এটা মাথায় রাখবেন। প্রত্যেকের বুকে আগুন জ্বলছে। কিন্তু আজকে আমার বাবাটা, আমার এই অচিন্ত ভাইয়ের বাবার মূল্য ওর কাছে যতটা আছে, ওনার ভিতরে কিন্তু সেই আগুনটা জ্বলছে। আর কোনোদিন এই জীবনে বাবাকে বলতে পারবে না, বাবা আমি এই স্কুলে চাকরি পেয়েছি। এটা কিন্তু ওনার জীবনে একটা প্রাপ্তি হলো না, বলতে পারবে না। এমন অনেকেই অচিন্ত দাদা অনেকেই আমাদের বাংলায় আছে এবং সামনের দিনে আসবে। এই সরকার যদি ধারাবাহিক নিয়োগ না দেয়, এই সাধারণ মানুষই কিন্তু পথে নামবে। বারবারই বলি, আমরা সেই আমলে 2010 সালে ছিল, কেন দিকে দিকে আন্দোলন করতে হচ্ছে, কেন দিকে দিকে লড়াই করতে হচ্ছে, কেন করতে হচ্ছে বলুন তো? কেন সরকার বিরোধী কথা বিভিন্ন ফেসবুকে মিডিয়াতে বলছে? ধারাবাহিক নিয়োগ হলে আজ শিক্ষক নিয়োগের এই দুরবস্থা, স্কুলগুলোর দিকে তাকানো যায় না, ভূতের বাড়ি হয়ে গেছে। এটা ভাবতে হবে। এবার পার্থ কিছু বলো। অচিন্তদা যে কথাগুলো বললো, বা অচিন্তদার এখন যে পরিস্থিতি, সমবেদনা জানানো বলো, তার কোনো ভাষা নেই, সেটা আমরা পারবও না। কারণ যে ক্ষতিটা হয়েছে এটা অপূরণীয় ক্ষতি। এমনকি টেট পাস করার পর 2.5 বছর সময় কেটে গেছে, যেখানে সরকার যদি সৎভাবে নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা করতো, হয়তো জেঠু দেখে যেতে পারতেন যে তার ছেলে সরকারি চাকরিটা পেয়েছে, কিন্তু সেটা পারলেন না। মানে এটা সত্যি একটা ভীষণ কষ্ট। আমি দাদার একটা কথা নোট করেই বলতে চাই। দাদা যেটা বললো যে আজকে বাংলা যেটা করে, আগামীতে দেশ সেটা করছে। কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এটা চাই না যে আজকে বাংলায় যে দুর্নীতি হচ্ছে, আগামীতে দেশে সেই দুর্নীতি হোক। আমরা এই দুর্নীতির অবসান চাইছি, যার জন্য আমরা কিন্তু এই ক্রমাগত লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের এই মুহূর্তে
চাকরির যারা দাবিদার রয়েছে সবার মোটামুটি নিয়োগ হয়ে গেছে। শুধুমাত্র 2022 প্রাথমিক টেট পাস আমরা পড়ে রয়েছি এবং ভাগ্যের দোরগোড়ায় দাঁড়িয়ে 26,000 চাকরি বাতিল হয়েছে এবং 32,000 অপেক্ষায়। জানি না তার কি হবে। আমাদের একটা স্পষ্ট দাবি আমরা শুরুর দিন থেকে করে এসেছি, বেশি কথা বলছি না, শুরুর দিন থেকে আমাদের একটা স্পষ্ট দাবি ছিল যে ন্যূনতম 50,000 শূন্যপদে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং 2022-এ আমরা যারা টেট পাস করেছি তাদের পূর্ণাঙ্গ PDF প্রকাশ করতে হবে, যেখানে তার নাম, তার রোল নাম্বার, তার ক্যাটাগরি, তার ট্রেনিং মোড সমস্তটা উল্লেখ থাকবে। এই যে সংখ্যাটা প্রথম থেকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে 1.5 লক্ষ টেট পাস, সেখান থেকে বিএড বাদ গেছে 92 লক্ষের কাছাকাছি, 90 লক্ষের কাছাকাছি, সরি ঠিক আছে, মাথা কাজ করছে না, 90,000-এর কাছাকাছি। এই মুহূর্তে এইটাই দেখবে কিছু ছেলে মেয়ে এইটাই কেটে ট্রোল করে দিয়েছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কিন্তু চাকরির দাবিতে, নিয়োগের দাবিতে কথা বলবো। টেট পাস যদি DLED 52,000 থাকে, 52,000 পথে নেই কেন? আমরা এই সংখ্যাটা PDF এর সাথে মেলাতে চাই। বিগত দিনের নিয়োগগুলোতে আমরা যেটা দেখতে পেয়েছি যে কিছু নাম উড়ে এসে জুড়ে বসেছে, যারা হয়তো পরীক্ষাতেই বসেনি, র্যাঙ্ক জাম্প হয়েছে, OMR ম্যানিপুলেশন হয়েছে, পরীক্ষার ফর্ম ফিল আপ করেনি, সেও পরীক্ষা দিয়ে সেও চাকরি পেয়েছে। এই দুর্নীতিগুলো হতে দেব না। বাংলা যেটা আজকে করে, দেশ সেটা পরবর্তীতে করে। এটা যদি রাখতে হয়, করতে হয়, তাহলে দুর্নীতি রুখতে পারি আমরা। পূর্ণাঙ্গ PDF প্রকাশ করো। 2022 প্রাথমিক টেট পাস এবং বিগত টেটগুলো থেকে যারা এখনো চাকরি পায়নি তাদের সবাইকে নিয়ে ন্যূনতম 50,000 শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করো। মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছিলেন কোনো টেট পাস বসে থাকবে না, তার প্রতিশ্রুতি পূরণ হোক। শিক্ষক পদে 1 লক্ষ শূন্যপদ রয়েছে, সেই 1 লক্ষ শূন্যপদে সমস্ত শিক্ষাক্ষেত্রে নিয়োগ হোক। পর্ষদ সভাপতি যে 50,000-এর বার্তা দিয়েছিলেন সেই 50,000 শূন্যপদের পূরণ হোক এবং বছরে 2 বার নিয়োগ এবং 1 বার টেটের যে বার্তা পর্ষদ সভাপতি ক্ষমতায় পাওয়ার পর দিয়েছিলেন সেই বার্তারও পূরণ হোক। আমরা চাই না বছর বছর টেট আটকে থাক, আমরাও চাই বছর বছর টেট হোক এবং প্রতি বছর ন্যূনতম 2টো করে নিয়োগ হোক। তার জন্য দরকার যারা বসে আছি তাদেরকে নিয়োগ দিয়ে বার করা। 2022 সালে টেট পরীক্ষা দিয়ে পাশ করে আজকে 2.5 বছর বসে, বলতে খারাপ লাগছে, 2023-এ যারা টেট পরীক্ষা দিয়েছে তারা এখনো রেজাল্ট পায়নি। 1 বছরের বেশি সময় পার হয়ে গেছে। একটা রেজাল্টের জন্য তাদেরকেও বা এতদিন অপেক্ষা করতে হবে কেন? তারাও তো যোগ্যভাবে পরীক্ষাটা দিয়েছিল। সবাই নিজের হকের টাকা দিয়ে হকের চাকরির পরীক্ষা দিয়েছে, তাহলে তাদের ওপর রেজাল্টটা আটকে কেন? আমাদের 2.5 বছর নিয়োগ আটকে, তাদের 1 বছর রেজাল্ট আটকে। আমরা চাই পুরোটার অবসান হোক, সমস্ত টেট পাসদের নিয়োগ হোক এবং প্রত্যেকটা জেলা যেন সুস্থভাবে কত পর্যাপ্ত শূন্যপদ আছে সেটা জানায়। 5ম শ্রেণী যুক্ত করার জন্য আমরা যে লড়াইটা করেছি সেই লড়াইতে কত স্কুলে 5ম শ্রেণী যুক্ত হয়েছে এবং কতগুলোতে ঠিকঠাকভাবে ক্লাস হচ্ছে তার একটা পূর্ণাঙ্গ তালিকা প্রত্যেকটা জেলা DPSC থেকে প্রকাশ করুক। এবং সম্প্রতি যে আপার প্রাইমারি নিয়োগ হয়েছে সেই আপার প্রাইমারিতে প্রাইমারি থেকে কারা কারা ছেড়ে গিয়ে জয়েন করেছেন তার একটা নিয়োগ, তার একটা লিস্ট আমাদের প্রত্যেকটা DPSC প্রকাশ করুক। এই দুর্নীতিগুলো বন্ধ করতে গেলে এই তথ্যগুলো আমাদের হাতে দরকার। তার জন্য আমরা প্রত্যেকটা DPSC-তে যাচ্ছি, অভিযান করছি, ডেপুটেশন দিচ্ছি, RTI-তে অফিসিয়াল ডকুমেন্ট চাইছি। আমরা আজকে উত্তর 24 পরগনা DPSC-তে যাব। অনেক টালবাহানা হয়েছে একটা সামান্য ডেপুটেশনের ডেট নিয়ে। আমরা শান্তিপূর্ণভাবে সমস্তটা চেয়েছিলাম, কিন্তু DPSC থেকে সেটা করতে দেওয়া হয়নি। তাই আমরা আজকে একত্রিত হয়েছি, সবাই মিলে একসাথে যাব, গিয়ে জানতে চাইবো যে DPSC কেন আমাদের সাথে সহযোগিতা করছে না। এটুকুই বললাম। কল করেছিলে, ফোন করলো, ফোন কেটে দিলে আমাদের। আর কেউ কিছু বললো বলো, একটু বলতে বলো, ওই দি একটু কিছু বল। আরে ওয়েট করো, ওইটা বলো। আচ্ছা, এখান থেকে স্লোগান দিয়ে যাচ্ছি না, আমরা একবার ওইখানেই যাচ্ছি, এমনি নর্মালি হেঁটে চলো। পারতো আপাতত বন্ধ করো।